প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 11 থেকে 15। নৌমির উজ্জ্বল মুখশ্রী দ্যুতি ছড়াচ্ছে, উৎসুক দুচোখে আগুনের ফুলকির ন্যায় ঝলক দিচ্ছে। অধরের হাসি সরছেই না। শুভ্র নৌমির বাহু ছেড়ে আলতোভাবে দুগাল চেপে সহস্যে বলল, হাই কিউটি, কেমন আছো? নৌমির কৌতূহল যেন সরছেই না। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনোমতে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হঠাৎ তুমি থেকে আপনি হয়ে গেলাম? সরি, বুঝতে পারিনি। তুমি যে আসবে সেটা একবারের জন্যও বললে না কেন? বললে কি সারপ্রাইজ থাকতো? তাজ এগিয়ে আসতেই শুভ্র তাজকে জড়িয়ে ধরলো, অল্প স্বল্প কুশল বিনিময় করতে লাগলো। তাজ তপ্ত স্বরে বলল, বাকিরা কোথায়? ছোট চাচুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, আব্বুরা ওইখানেই গল্প শুরু করে দিয়েছে। আমার আর সহ্য হচ্ছিল না, তাই ওদের রেখেই চলে এসেছি। নৌমি উত্তেজিত কণ্ঠে শুধালো, সুমিরাও এসেছে? জি, আমি এক্ষুনি আসছি। শুভ্র তৎক্ষণাৎ বলল, এই নৌমি, ওদিকে কোথায় যাচ্ছ? ওরা তো এদিকে আসতেছে। নৌমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বাসায় যাচ্ছি, মুখটা ধুয়ে এখনই চলে আসবো। মুখ ধুতে হবে কেন? এই সাজে তোমাকে মারাত্মক কিউট লাগছে, মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই। নৌমি তাজের দিকে এক নজর দেখে দাঁত পিষে বলল, তোমার চোখে কিউট হলে কি হবে, কারো চোখে আমাকে বান্দরনি লাগছে। শুভ্র সহসা তাজের দিকে তাকালো। তাজ মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করে নৌমিকে দেখছে। শুভ্র হেসে বলল, তুমি ওর কথাও ধরো নাকি? ওর যদি দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকতো তাহলে আমাকে একটা বাজে কথাও বলতে পারতো না। ওর মন তো আছে আরেক জগতে, সেসব বাদ দাও, তোমার কোথাও যেতে হবে না। আমি বলছি, তোমাকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। তাজ ব্যতীত আর একটা মানুষ যদি তোমাকে খারাপ কথা বলে তখন তুমি মুখ ধুয়ে নিও, ওকে? এখন ভেতরে চলো। এর মধ্যে সুমিরাও চলে এসেছে। সুমি কাছাকাছি এসেই উঁচু গলায় ডাকলো, নৌমি আপু। সহসা ছুটে এসে নৌমিকে জড়িয়ে ধরলো। নৌমিও সব ভুলে সুমি চাচির সঙ্গে গল্প করতে শুরু করলো। তাজ আর শুভ্র বাসার ভেতরে চলে গেছে। নৌমি সুমিরাও পেছন পেছন ঢুকলো। হঠাৎ শুভ্রদের দেখে বাড়ির সবাই ভীষণভাবে চমকালো। আলাপচারিতার মাঝখানে যখন জানতে পারলো তাজ সবটা আগে থেকেই জানতো, তখন সবাই আর চোখে তাজের দিকে তাকালো। তাজ অন্যদিকে মুখ করে এমন ভাব নিল যেন সে কিছুই জানে না। তাজের নাম শুনে নৌমি সবার মাঝখান থেকে উঠে এসে তাজের সামনে দাঁড়ালো। তাজ তখন অন্যদিকে তাকিয়ে আছে। নৌমি গলা খাঁকরি দিয়ে বলল, আজ শুভ্র ভাইয়ারা আসতেছে, এটা আমাকে আগে বললে না কেন? তাজ মৃদু স্বরে বলল, আমি জানতাম না। আমার দিকে তাকিয়ে বলো, এখন আমার মুড নেই। মা, কিসের মুড নেই? আমাকে দেখার কথা বলিনি তোমাকে? তুমি আমার দিকে তাকিয়ে বলো, তুমি আমার থেকে কথাটা লুকালে কেন? সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোকে বললে তুই তো সবাইকে আগেই বলে দিতিস। তাহলে বলছো কেন, জানো না? তুমি ওইদিকে তাকিয়ে কি খুঁজতেছো, টিকটিকির ডিম? তাজ উত্তর দিচ্ছে না দেখে নৌমি তাজের চুলে হাত রাখতেই তাজ চেঁচিয়ে উঠলো, এই ফাজিল, তুই আমার চুলগুলো নষ্ট করলি কেন? জেল দিয়ে কত সুন্দর করে স্টাইল করেছিলাম। বাপরে, 3 ইঞ্চির চুল নিয়ে আবার কত ঢং! একটু ছুঁয়েছি বলে এভাবে চেঁচিয়ে উঠবে? ওয়েট। নৌমি দুই হাতে তাজের সব চুল এলোমেলো করে এক দৌড়ে ডাইনিং এ চলে গেছেন। শুভ্র তো এতক্ষণ তাজদেরকেই দেখছিল। নৌমিকে আসতে দেখে চোখ সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর গল্প করব। তাজের আম্মু বললেন, তাড়াতাড়ি আসিস, আমি খাবার রেডি করছি। সন্ধ্যার আগে আগেই ছোটরা সবাই ছাদে এসেছে। সুমি, নৌমি, আন্নি, রাফি, রাত সবাই গল্প করছে। কিছুক্ষণ পরেই ওদের খুঁজতে শুভ্র আর তাজও এসেছে। শুভ্র শান্ত গলায় জানতে চাইলো, নিচে যাচ্ছিস না কেন? তোরা সন্ধ্যা হয়ে যাচ্ছে, খেয়াল নেই? সুমি বলল, আমরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছি। কোথায়? পাহাড় নয়তো সমুদ্র, তুমি কোথাও যেতে চাও বলো। শুভ্র তৎক্ষণাৎ জবাব দিল, পাহাড়। সুমি একগাল হেসে বলল, দেখেছো, নৌমি আপু বলেছি না ভাইয়ার পাহাড় পছন্দ? শুভ্র জিজ্ঞেস করলো, নৌমির কি পছন্দ? পাহাড়। রাত আর রাফির মধ্যে একজনের পাহাড় পছন্দ, অন্যজনের সমুদ্র। সুমিরও সমুদ্র পছন্দ। শুভ্র তাজকে প্রশ্ন করলো, তোর কি পছন্দ ভাই, পাহাড় নাকি সমুদ্র? আমার মরুভূমি পছন্দ, যাবি তোরা? না, আমরা পাহাড়ে যাব, তুই যাবি? সুমি বলল, আমি যেতে না চাইলে জোর করবা না। আর আমি, নৌমি আপু, আন্নি, রাফি, রাত সবাই যাবে। শুভ্র ভাইয়া আমাদের নিয়ে যাবে, প্রয়োজনে বড় ভাইয়ারা কাউকে নিয়ে যাবে। তার জোরালো কণ্ঠে জানালো, তোরা কত বছর পর দেশে এসেছিস, তোদের নিয়ে ঘোরাটা আমার দায়িত্ব। তাছাড়া আব্বু যদি শুনে আমি তোদের সঙ্গে যাচ্ছি না তাহলে খুব রাগ করবেন। মরুভূমি?
মনটাই এখন মরুভূমি হয়ে গিয়েছে। নমি ঠাট্টার স্বরে বলল, তোমার মরুভূমির মন নিয়ে আমাদের সঙ্গে আর যেতে হবে না। যে শহরে বৃষ্টি এসে তোমার মরুভূমিকে ভিজিয়ে দিয়ে যাবে, তুমি বরং সেই শহরে যাও। সুমি রাফিরা একসঙ্গে প্রশ্ন করলো, কোন শহরে? আন্নি তৎক্ষণাৎ বলল, কক্সবাজার। সুমি জানতে চাইলো, কক্সবাজার কেন? আরে তুমি জানো না, কক্সবাজার কিছুদিন পর পর ঝড়ের মতো বৃষ্টি এসে সবকিছু ভিজিয়ে দিয়ে যায়। আপু হয়তো এটাই বলেছে, তাই না আপু? নৌমি মিটিমিটি হাসছে। শুভ্র সন্দেহ দৃষ্টিতে নৌমিকে দেখছে। তাজ নৌমির কথাতে খুব একটা গুরুত্ব না দিয়ে ফোনে কিছু একটা করছে। রাফি আন্নিকে থামিয়ে বলল, আরে এটা না, আপুর কথার মানে অন্য ছিল, আমি ঠিক বুঝতে পেরেছি। সুমি জিজ্ঞেস করলো, কি বুঝতে পেরেছিস? জানি না, নৌমি আপুই জানে, আপু বলো। নৌমি অকস্মাৎ বলে উঠল, এই যে মিস্টার, বলবো নাকি? কি বলবি? তোমার জীবনের হঠাৎ বৃষ্টির কথা। তাজ রাগী স্বরে বলল, তোর কি মনে হচ্ছে না তুই লিমিটের বাইরে কথা বলছিস? ও আচ্ছা, আমার কথা বলায় কখনোই লিমিট ছিল বুঝি? আমি তো জানতামই না। তার লিমিটটা কে দিয়েছিল আমাকে? তুমি, স্বপ্নে নাকি বাস্তবে? তাজ কিছু বলতে গেল, সহসা শুভ্র দুজনকে থামিয়ে দিল। ঠান্ডা কণ্ঠে বলল, তোদের ঝগড়া মনে হয় এ জীবনে শেষ হবে না। সন্ধ্যা হয়ে গেছে, নিচে চলো। নমি চাপা স্বরে বলল, তোমরা যাও, আমি বাসায় চলে যাব। তাজ বক্রদৃষ্টিতে তাকিয়ে আকস্মাৎ হেসে ফেলল। কর্কশ গলায় বলল, তোর আবার কি হয়েছে? কিছু হয়নি, বাসায় চলে যাব। বুঝলাম না, ইদানিং তোর মধ্যে বিশেষ কিছু পরিবর্তন দেখছি, যেগুলো আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছে তুই জোর করে অভিমান করা শিখতেছিস। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর সাথে অভিমান শব্দটা ঠিক যায় না। তুই যেমন ছিলি সবসময় এমনটাই থাকবি। তোকে সেভাবেই ভালো লাগে। শুভ্র ঝটপট বলল, তোর জ্ঞান দেয়া শেষ হলে নিচে যা। কেন, তুই যাবি না? নৌমির সঙ্গে কথা বলে আসতেছি। ওর সঙ্গে তোর আবার কি কথা? শুভ্র রাগী স্বরে বলল, কি কথা সেটাও কি তোকে বলতে হবে? ছোট থেকে না চাইতেও নৌমির পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিস। এখন কি নৌমির সঙ্গে কথা বলতে গেলেও তোর থেকে অনুমতি নিয়ে কথা বলতে হবে? গোধূলির স্নিগ্ধতা ভরা সন্ধ্যায় নমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে পশ্চিমের লালচে আকাশ দেখছে। উপন্যাসে বিক্ষিপ্ত ছন্দের মতো তালহীন জীবনটাও আজকাল বড্ড ছন্দহীন মনে হচ্ছে। ঘনিয়ে আসা আঁধারে মধুমালতীর ঘ্রাণে নিঃসর্গ ডুবে যাচ্ছে। শুভ্র ও তাজ কারোর কথাতে নৌমির বিশেষ মনোযোগ নেই। শুভ্রর কথা শুনে তাজ আর চোখে একবার নৌমির দিকে তাকালো। নৌমিকে অন্যমনস্ক থাকতে দেখে ধীর কণ্ঠে বলল, আমি স্পেশাল ভাবে কখনো কারো দায়িত্ব নেইনি, মুস্কানের তো নাই। আশা করি ভবিষ্যতে কখনো মুস্কানের দায়িত্ব কাউকে নিতে হবে না। আর যদি অনুমতির কথা বলিস, তাহলে আমি জোর গলায় বলতে পারি, আমি চাইলে তোকে আমার জায়গা থেকে অনুমতি নিতেই হবে। আমি কেন? আমার জায়গা তুই থাকলে তুইও একই কাজ করতি। সুমি যদি আমাদের বাসায় থাকতো, ওর প্রতি আমার যেই কনসার্নটা থাকতো, সেই কনসার্নটা মুস্কানের প্রতিও আছে। এমনকি ভবিষ্যতে আন্নির প্রতিও থাকবে। হয়তো মুস্কানের সাথে আমার অন্যরকম বন্ডিং, তাই এটা অন্যভাবে প্রকাশ পায়। তুই এটাকে দায়িত্ব, কর্তব্য নাকি অধিকার বলবি, তা সম্পূর্ণ তোর ব্যাপার। শুভ্র মৃদু হেসে বলল, তোর জীবনে নীলু আছে তো নাকি? হ্যাঁ, আছে কেন? তুই তাহলে নীলুকে নিয়েই ভাব। আমার ভাবনা চিন্তা নিয়ে তোর কথা না বললেও চলবে। নৌমি দুজনের মাঝখানে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, কিছুই বুঝলাম না। আমাকে থামিয়ে দিয়ে এখন নিজেরাই ঝগড়া করছে, এটা কি ঠিক? তাজ বলল, আমরা ঝগড়া করছি না, আমাদের কথা বলার স্টাইলই এমন। বাব্বাহ, কালে 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 কত কি দেখতে হবে। শুভ্র ঠাট্টার স্বরে বলল, সবে তো শুরু। বাড়িতে বউ আসলে ভাইকে আর চেনাই যাবে না। তাজ রাগী স্বরে বলল, বউ বউ করে একদম মাথা খাবি না। নমি হেসে বলল, আমি তো এখন থেকেই ঠিক করে রেখেছি, ভাবি বাসায় আসলে আমি এই বাসায় আর আসবই না। আসলে আসলেও ভাবির থেকে অনুমতি নিয়ে আসবো। সুব্রত আজকে এক নজর দেখে বলল, কখনোই না। এই বাড়িতে তোমার অধিকার সর্বদা সর্বোচ্চ থাকবে। তাজ যদি কখনো নিষেধও করে, তবুও তুমি আসবে, কারণ বাড়িটা তাজের একা না, আমারও সমান অধিকার আছে। নৌমির মতো একটা ভদ্র মেয়ের সাথে তুই যে অসভ্য আচরণ করিস, এটা এক প্রকার অন্যায়। তাজ সঙ্গে সঙ্গে বলল, আহারে ভালোবাসা, থাকিস তো দূরে, বুঝেও বুঝিস না কিছু। মাস তিনেক বাসায় থাকলে বুঝবি কত ধানে কত মুড়ি হয়। তখন নিজে থেকেই বলবি, সাইরা দে বইন, কাইন্দা বাঁচি। নমি দুহাতে নিজের কোমরে হাত রেখে গুরুগম্ভীর কণ্ঠে বলল, শুভ্র ভাইয়া কি বুঝবে? 427টা ধানে 389টা মুড়ি হয়, এটা 1.5 বছরের বাবুও বলতে পারবে। তুই গুণে দেখেছিলি? আমি জন্মগত জ্ঞানী, এসব ছোটখাটো বিষয় নিয়ে গবেষণা করার প্রয়োজন হয় না আমার। বিশ্বাস না করলে তুমি গুণে মিলিয়ে নিও। কম বেশি হলে প্রমাণ সহ আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করো।
তোর অ্যাসিস্ট্যান্ট কে? আজব মানুষ, তোমার কাজ ধান চাল আর মুড়ি গোনা, আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে তোমার কি কাজ? তাজ শুভ্রর দিকে তাকিয়ে বলল, নৌমি খুব ভদ্র মেয়ে তাই না? তুমি আমার জায়গায় থাকলে ওরে মাথায় তুলে রাখতি তাই তো? অবশ্যই, কারণ আমি তোর মতো না। তোর মনে অন্য কারো বসবাস, তাই তোর মস্তিষ্ক সর্বক্ষণ তার ভাবনায় ব্যস্ত থাকে। আমি এখানে থাকলে নৌমি তোর সাথে কথা বলতো না, বুঝলি? নৌমি শুভ্রর দিকে চেয়ে একগাল হেসে বলল, তোমাকে আমার খুব ভাল লাগছে, কালকে তোমার জন্য স্পেশাল পুডিং বানাবো। তাজ ফোঁস করে উঠল, আমার আগে শুভ্রকে পুডিং খাওয়ালে তোর খবর আছে। নৌমি ভেঙচি কেটে বলল, তোমাকে সব ফ্লেভারের পুডিং খাওয়ানো শেষ, অথচ প্রশংসার নামে শুধু বকা খেয়েছি। এখন থেকে শুভ্র ভাইয়াকে খাওয়াবো, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। উত্তপ্ত দুপুরে থমকে যাওয়া এক প্রহর, নিঃস্বর্গের হাওয়ায় শিউলির ঘ্রাণ। ক্লাস শেষে ভার্সিটির সামনে দাঁড়িয়ে নৌমি ও তার দুজন বান্ধবী গল্প করছে। অকস্মাৎ কেউ একজন নৌমির দু চোখ চেপে ধরেছে। হঠাৎ কে চোখ ধরায় নৌমি ভরকে গেল, থতমত খেয়ে বলল, কে? উত্তর আসছে না দেখে নৌমি ফের বলল, কে আপনি? নৌমি ধীর স্থির গতিতে হাত স্পর্শ করলো, শক্তপোক্ত হাতের বাঁধনেই বুঝতে পারলো এটা একটা ছেলের হাত। হাতের ঘড়িটা ছুঁয়ে কিছুটা সময় নিয়ে ডাকলো, শুভ্র ভাইয়া। শুভ্র সহসা চোখ ছেড়ে মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমাকে চিনতে পারবে এটা তো ভাবতেই পারিনি আমি। তুমি হঠাৎ কলেজে? বাসায় ভাল লাগছিল না, তাই তোমাকে দেখতে চলে এসেছি। শোভা নীলিমা দুজনে স্পষ্ট চোখে শুভ্র নৌমিকে দেখছে। নৌমি উত্তর দিতে যাবে, হঠাৎ শোভার সঙ্গে চোখাচোখি হলো। ওদের নজরদারি দেখে নৌমি কিঞ্চিত কপাল কুঁচকালো। শুভ্রর হাস্যোজ্জ্বল চেহারা দেখে মৃদু হাসলো। শোভা ও লিমার দিকে তাকিয়ে মেকি স্বরে বলল, তোরা এভাবে দেখিস না, তোদের জ্বালায় ভাইয়াকে নজর ফোঁটা দিতে হবে। নৌমির কথা শুনে শোভা নির্বোধ বনে গেল। হিমশীতল কণ্ঠে শোধালো, উনি তোর কেমন ভাই? মামাতো ভাই, তাজ ভাইয়ার ভাই, চাচাতো ভাই। ওনাকে তো কখনো দেখিনি। নৌমি শুভ্রর দিকে তাকিয়ে বলল, এই যে শোভা আর ও লিমা, দুজনেই আমার কলেজ বান্ধবী, তোমরা পরিচিত হও, আমি আসতেছি একটু। এই নৌমি, কোথায় যাচ্ছ তুমি? 2 মিনিট, এখনই আসতেছি। মিনিট দুয়েকের মধ্যে নৌমি 4টা আইসক্রিম নিয়ে আসছে। শোভা ও লিমাকে আইসক্রিম দিয়ে ওদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। শুভ্র গুরুতর কণ্ঠে বলল, 2টা মেয়ের সামনে আমাকে একা ফেলে চলে যাওয়াটা কি তোমার ঠিক হয়েছে? কেন? ওরা তোমার সাথে কিছু করেছে? কিছু করেনি, তারপরও? নৌমি আকস্মাৎ বিমর্ষ গলায় বলল, শুনো, বলো, আমার ক্লাসের অর্ধেকের বেশি মানুষ মন প্রাণ দিয়ে বিশ্বাস করে আমি তামজিৎ ভাইয়ার গার্লফ্রেন্ড। কলিজা চিরে দেখালে ওদের অন্য কিছু বিশ্বাস করাতে পারবো না। আজ হঠাৎ তোমাকে দেখলো ভাই, ওরা তোমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল, এজন্য তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ও আচ্ছা, তাজের গার্লফ্রেন্ড নীলুর সঙ্গে তোমার দেখা হয়েছে কখনো? 2-1 বার দেখা হয়েছে। আপনিও চিনেন ওনাকে? শুভ্র থমথমে কণ্ঠে জবাব দিল, খুব ভালো করে চিনি, বাদ দাও, এখন চলো। কোথায় যাব? আর তুমি একা আসলে কেন? তামজিৎ ভাইয়াকে নিয়ে আসলে না কেন? তাজকে নিয়ে আসার অবস্থা থাকলে তো নিয়ে আসবে। সকালে খেয়ে যেই বাসা থেকে বেরিয়েছে আর কোনো খবর নেই। বাসায় বোরিং লাগছিল, তোমাদের বাসায় গিয়ে শুনি তুমি কলেজে, তাই কোনো কিছু না ভেবেই কলেজে চলে এসেছি। আচ্ছা, এখন চলো বাসায় যাই। এত তাড়া কিসের তোমার? কোথাও থেকে ঘুরে আসি চলো। তাজ ভাইয়াকে কল দেই তাহলে। আমার সঙ্গে একা গেলে কোনো সমস্যা আছে? সমস্যা হবে কেন? আমার কখনোই কোনো সমস্যা হয় না, তবে আমার কারণে অন্যদের সমস্যা হয়। যেমন? এই যেমন আমি তামজিৎ ভাইয়ার মাথা নষ্টের কারণ। 2 দিন পর তোমারও হব। কখনোই না, তোমার কোনো কাজেই বিরক্ত হব না আমি। গভীর রাতে ঘুম ভাঙিয়েও যদি বলো চলো ঘুরে আসি, আমি একটা প্রশ্ন করব না, চুপচাপ তোমার সঙ্গে বেরিয়ে আসবো। সত্যি বলছো? আজ রাতে প্রমাণ হয়ে যাক। জি না, আজ রাতে বললে দেখা যাবে তুমি সারা রাত না ঘুমিয়ে বসে আছো, এটা তো হতে দেয়া যাবে না। যেকোনো একদিন মাঝরাতে হুট করে কল দিয়ে বলবো চলো। তপ্ত দুপুরে আলো আঁধারির ছায়ায় মেতেছে নিসর্গ। আগুন গরম উত্তাপ। সূর্যের তীব্র কিরণ সোজা মাথায় এসে লাগছে। কোলাহলপূর্ণ রাস্তাতে একের পর এক গাড়ি ধোঁয়া উড়িয়ে ছুটছে আপন গতিতে। ফুটপাত ধরে হাঁটছে নৌমি। রোদের ঝলকে ঠিকমতো তাকাতে পারছে না, ভীষণ ক্লান্ত লাগছে। তার পাশেই শুভ্র। শুভ্র হাঁটতে হাঁটতে বারবার নৌমির দিকে দেখছে, কিন্তু নৌমির সেদিকে কোনো মনোযোগ নেই। শুভ্র হঠাৎই প্রশ্ন করলো, কি খাবে? নৌমি ঠান্ডা কণ্ঠে বলল, এই ভর দুপুরে কিছু খেতে ইচ্ছে করছে না, চলো বাসায় চলো। সন্ধ্যায় তামজিৎ ভাইয়া, আন্নি, রাত সবাইকে নিয়ে বের হব। ঠিক আছে। আরে না, সন্ধ্যায় কিভাবে বের হব? তাও আবার তোমাদের নিয়ে? আব্বু শুনলে ভীষণ রাগ করবে। কেন? এখানে রাগ করার মতো কি হলো? তুমি, তামজিৎ ভাইয়া, রাত, রাফি, এত মানুষ থাকতে আমি, আন্নি আর সুমির কি এমন হবে?
তোমরা আমাদের দেখে রাখতে পারবে না? না না, শুধু শুধু রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঘুরলে দিনের বেলা ঘুরবে। নমি সঙ্গে সঙ্গে ঠোঁট বেঁকিয়ে বলল, এত ভীতু তুমি? আগে জানতাম না। এই তুমি আবার মাঝরাতে আমাদের নিয়ে ঘুরতে যাবে? তোমার থেকে তামজিৎ ভাই শতগুণে ভালো। একবারের বেশি দুবার জোর করলে বড় জোর একটা ধমক দেয়, কিন্তু নিয়ে তো যায়। দেখো, তোমাকে নিয়ে টুকটাক বের হওয়া ঠিক আছে, কিন্তু বাড়ির সব মানুষকে নিয়ে সন্ধ্যার পর বের হওয়াটা বাড়াবাড়ি। কোনো ব্যাপার না, আমাদের এলাকা খুবই ভালো। সন্ধ্যার পর কেন? মাঝরাতে আমি একা বের হলেও কিছুই বলবে না? কেন বলবে না? নৌমি দুষ্টু স্বরে বলল, কারণ ওরা আমাকে দেখলেই সালাম দেয়। আমাদের এলাকার মানুষ আমার সাথে বেয়াদবি করার সাহসই পাবে না কখনো। যা করে সব বাইরের ছেলে পেলে, পড়াশোনার নামে শহরে এসে ভণ্ডামি করে, রাস্তায় মেয়ে দেখলে নিজের গার্লফ্রেন্ড ভেবে বসে। শুভ্র মলিন গলায় বলল, ওদের সাথে ওদের পরে দেখা যাবে, এখন চলো কিছু খেয়ে নেই। ওকে। শুভ্র আর নৌমি একটা রেস্টুরেন্টে ঢুকলো। খুব জমকালো না হলেও মোটামুটি ভাবে সাজানো ছোটখাটো একটা রেস্টুরেন্ট। দ্বিতীয় তলার প্রায় প্রতিটা টেবিলেই লোকজন বসে আছে। ম্যানেজার এগিয়ে এসে খুব বিনয়ের সহিত বললেন, স্যার, ম্যামকে নিয়ে তৃতীয় তলায় চলে যান প্লিজ। শুভ্র নৌমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, 3 তলায় যাবে নাকি অন্য কোথাও যাব? নৌমি নীরের জবাব, খেতে এসেছি, খাবো। 3 তলা 4 তলা এসব কোনো সমস্যা না, চলো। 3 তলায় উঠে গ্লাসে ধাক্কা দিয়ে যেইমাত্র ঢুকতে যাবে অমনি একটা ছেলে ছুটে এলো। ছেলে এর এলোপাতাড়ি দৌড় দেখে নবমি শুভ্র দুজনেই দুদিকে সরে দাঁড়ালো। ছেলেটা কোনো দিক না তাকিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। অকস্মাৎ রেস্টুরেন্টের ভেতর থেকে কারো চেঁচানোর শব্দ শোনা গেল। আমার ফোন নিয়ে গেছে। মোটামুটি বয়সের এক ছেলে আর্তনাদ করতে করতে আসতে লাগলো। ততক্ষণে সামনের ছেলে অর্ধেক সিঁড়ি নেমে গিয়েছে। শুভ্র সঙ্গে সঙ্গে বলল, আহারে, বেচারার ফোনটা নিয়ে গেল। শুভ্র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে নৌমি নেই। আশেপাশে কোথাও নৌমির অস্তিত্ব নেই। শুভ্র নৌমিকে ডাকতে ডাকতে নামতে লাগলো। কিছুটা নামতেই সিঁড়িতে হৈ হুল্লোড় শুনতে পেল। শুভ্র দ্রুত দৌড়ে গিয়ে দেখলো নৌমি 2 হাতে ছেলেটার কলার চেপে দাঁড়িয়ে আছে। আশেপাশে 2-3টা ছেলে দাঁড়িয়ে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে আপু? নৌমি সেসব কথার উত্তর না দিয়ে রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, ফোন বের করো এখনই। ছেলেটা নিভু নিভু কণ্ঠে বলল, আমার কাছে কোনো ফোন নেই। নৌমির কণ্ঠস্বর 4 গুণ ভারী হলো। ফোন বের করবে না কি না বলো? ছেলেটা অকস্মাৎ মাথা নিচু করে ফেলেছে। আশেপাশের মানুষজন ঠেলে শুভ্র ছুটে এসে নৌমিকে ডাকলো, এই নৌমি, কি করছো তুমি? চলো এখান থেকে। নমি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি ফোন বের করবে নাকি পুলিশ ডাকবো? দেখি মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না, অথচ চুরি করে বেড়াচ্ছ। কলেজে পড়ে এসব শিখছো তুমি? শুভ্র আশপাশ অবেক্ষণ করে রাগী স্বরে বলল, নমি, চলো এখান থেকে। আজে বাজে ঝামেলায় কেন জড়াচ্ছ নিজেকে? মোবাইলের মালিক ঝটপট এসে ছেলেটাকে ধরলো। চারপাশের লোকজন বাড়তে লাগলো। অবশেষে বাধ্য হয়ে ছেলেটা পকেট থেকে ফোন বের করে নৌমির হাতে দিল। নৌমি ফোনের মালিককে ফোন দিয়ে শান্ত কণ্ঠে বলল, বাকিটা আপনারা বুঝে নেন। নৌমি সবাইকে পাশ কাটিয়ে রাগে গজগজ করতে করতে 3 তলায় গিয়ে একটা ফাঁকা টেবিলে বসলো। নৌমির পেছন পেছন শুভ্রও ছুটে এসেছে। টেবিলের পাশে দাঁড়িয়ে তপ্ত স্বরে বলল, তোমার কি এমন আচরণ করা ঠিক হয়েছে? নৌমি বক্র দৃষ্টিতে তাকিয়ে বলল, কেউ যদি তোমার চোখের সামনে থেকে তোমার ফোন নিয়ে পালিয়ে যায়, তুমি কি তখনও এভাবে কথা বলতে? ছেলেটার হাতে অস্ত্র থাকলে কি হতো তোমাকে যদি আঘাত করতো? বাহ, অসাধারণ কথা। কলেজে পড়ুয়া এক ছেলে পড়াশোনা ছেড়ে দিনে দুপুরে চুরি করছে, কিছুদিন পর সন্ত্রাস করবে। কোথায় ছেলেটাকে বুঝাবে? তা না করে তুমি আমাকে বুঝাতে এসেছো। বাহ ভাইয়া, বাহ। শহরের সব সন্ত্রাস দমন করার দায়িত্ব আশা করি তুমি নাওনি। চোখের সামনে অঘটন ঘটলে প্রতিবাদ করার সাধ্য তো আছে। ছোট থেকে নৈতিকতা শিখে বড় হয়েছে, শিক্ষা কাজে লাগাবো কখন? নাকি নৈতিকতার চোখ, কান আর হাত পা বাড়িতে রেখে আসবো? শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ বসো এখানে। ওয়েটার আসলে পছন্দ মতো খাবার অর্ডার দিও। আমি ওয়াশরুম থেকে আসছি। নৌমির মেজাজ গরম। রাগে শরীর গরম হয়ে যাচ্ছে। চোখের সামনে খারাপ কিছু ঘটলে প্রতিবাদ না করে একদমই থাকতে পারে না। তার জন্য তাজও কম বকা দেয়নি। নৌমি টেবিলের ওপর মাথা এলিয়ে শুয়েছে। কয়েক মুহূর্ত পর পুরুষালী গমগমে কণ্ঠস্বর শোনা গেল, এই যে মিস, শরবতটা খেয়ে নিন। মারপিট করে ক্লান্ত হয়ে গিয়েছে মনে হয়। নৌমি চমকে তাকালো। টেবিলে কনুই ভর দিয়ে তাজ তাকিয়ে আছে। তাজকে দেখে নৌমি হতভম্ব হয়ে গেল। থতমত খেয়ে বলল, তুমি এখানে? বাহ রে, আমাকে দেখে খুশি হসনি বুঝি? না মানে, তুমি হঠাৎ কিভাবে?
তাজ বলল, আমি দোতলায় ছিলাম। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বেরিয়ে এসে দেখি তুই। কি হয়েছে বোঝার আগেই তুই আর শুভ্র উপরে চলে এলি। নিচে দাঁড়িয়ে সবটা শুনলাম। এত ভালো একটা কাজ করেছিস, তাই ভাবলাম শরবত খাওয়াই। এখন ভালো কাজ বলছো, অথচ দেখা যাবে একটু পরেই বকা দিচ্ছ। বাসায় গিয়ে আম্মুকে বিচারও দিবে। একদমই না, আমি যেগুলোর বিচার দেই সেগুলো অবশ্যই যৌক্তিক। প্রতিবাদ করা উচিত, অবশ্যই উচিত, কিন্তু সেটা অবস্থান বুঝে। নেশাখোরকে যদি নৈতিকতার জ্ঞান দিতে চাস, তারা ঘোড়ার ডিমও বুঝবে না, বরং তোর পেছনে লাগবে, খারাপ কিছু করার চেষ্টা করবে। এখন কথা না বাড়িয়ে শরবতটা খেয়ে নে। রুমি শরবত খেতে খেতে আবারও প্রশ্ন করলো, তুমি এখানে এসেছো কেন? তাজ সহসা নবমীর বিপরীতে বসল, গম্ভীর কণ্ঠে বলল, তুই কেন শুভ্রর সঙ্গে রেস্টুরেন্টে এসেছিস? আমি কি একবারও জিজ্ঞেস করেছি? আমি আসতে চাইনি, শুভ্র ভাইয়া কলেজ থেকে নিয়ে এসেছে আমাকে। আমি বলেছিলাম সন্ধ্যার পর তোমাদের সবাইকে নিয়ে আসবো, কিন্তু ভাইয়া জোর করলো, তাই এসেছি। সমস্যা নেই, আমি নীলুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। রমি হকচকিয়ে বলল, নীলু ভাবি আসবে? বলেছিল আসবে, এখনো আসেনি, রাস্তায় আছে বোধহয়। শুভ্র কোথায়? ওয়াশরুমে গেল। এরই মধ্যে শুভ্র বেরিয়ে এসেছে। তাজকে দেখে মৃদু হেসে বলল, কিরে ভাই, তুই এখানে? তাজ মেকি স্বরে বলল, তোদের দেখে শরীর চুলকাচ্ছিল, তাই জ্বালাতে চলে এসেছি। রুমা একগাল হেসে বলল, ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা কেন? নীলু ভাবি আসতেছে না, একা একা ওয়েট করতে কষ্ট হচ্ছিল, এজন্য এসেছে। শুভ্র তাজের পাশে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, এসেছিস যখন কি আর করা যাবে, চল একসঙ্গে কিছু খাই। নমি বলল, ভাইয়ার সময় নেই, ভাবি আসবে। তোকে বলেছি আমার সময় নেই, তাজ গুরুগম্ভীর কণ্ঠে বলল। শুভ্র মৃদু স্বরে বলল, সকাল থেকে নিখোঁজ ছিলি, কি আর বলবো, টিউশনে ছিলাম। শুভ্র প্রশ্ন করলো, এখানে বসবি নাকি অন্য কোথাও? তাজ স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে বসলে সমস্যা কি? নীরু আসলে না হয় আমাদের সঙ্গে বসবে। ছি! নৌমির মুখের তিক্ত ভাবভঙ্গি দেখে তাজ আর শুভ্র দুজনেই আহাম্মকের মতো চেয়ে রইল। তাজ প্রশ্ন করলো, এমন ভাব করে আছিস কেন? নৌমি মুখ ভেঙচি দিয়ে অদূরে তাকিয়ে বলল, সরি, আমি কারো প্রাইভেট কথোপকথনে সাক্ষী হতে চাই না। শুভ্রও সঙ্গে তাল দিল, নৌমি ঠিকই বলেছে, আমিও চাই না। নৌমি ঠোঁট বেঁকিয়ে বলল, তুমি আর তাল দিও না। শুভ্র বিহ্বল চোখে নৌমিকে দেখছে। নৌমির দুচোখ যেন শান্ত নদীর কূল, উদাস দুপুরের নীরবচারী, পরিশ্রান্ত এক ভেলা। কুটিল নদীর অগোছালো ঢেউ খেলছে আপন চিন্তে। নৌমির আয়াত দেখে অনিয়ত শ্রাবণ বাদলা দিনের একগুচ্ছ কদম ফুল। শুভ্রর উষ্ণ হৃদয়ে আলোড়ন তোলা তরঙ্গময় এক বাহন। শুভ্র দৃষ্টি স্থির থাকলেও নৌমির দৃষ্টিতে অস্থিরতা। নৌমির চোখ ঘুরিয়ে একবার তাজের দিকে তাকাচ্ছে, একবার শুভ্রকে দেখছে। তাজের তপ্ত দৃষ্টি নৌমির এলোমেলো চাহনিতে নিশ্চল। নৌমির পলকে পলকে ঘূর্ণায়মান চাহনি অনুসরণ করাই যেন তাজের একমাত্র কাজ। চোখে মুখে লেপ্টে আছে তীব্র বিরক্তিকর ভাব। উসখুস মনের ভাবনা প্রকাশ করতে না পারার ব্যর্থতা গিলে খাচ্ছে তাকে। আলগোসে তাজের ভুরু কুঁচকে আসে, উজ্জ্বল মুখশ্রী লাবণ্য ফিকে হয়ে গেছে। নৌমি বিশেষ গুরুত্ব সহকারে দুজনকে দেখছে। কপাল গুটিয়ে এমন ভাব করে আছে, মনে হচ্ছে সব জানতে নৌমি আজ শুভ্র তাজের হৃদয়ের অন্তরালে লুকানো আবেগ খুঁড়ে খুঁড়ে বের করবে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মিনিট কয়েক বাদে নৌমি হঠাৎ ফিক করে হেসে উঠল। অমনি চেহারার গুরুগম্ভীর ভাব সরে গেল, আলগোছে কপালের ভাঁজও খুলে গেছে। নৌমির হাসির শব্দ প্রখর, এক মায়াবী কন্যার হাস্যোজ্জ্বল চেহারা দেখতে দুই জোড়া চোখের সঙ্গে রেস্টুরেন্টে উপস্থিত আরো কয়েক জোড়া চোখের দৃষ্টি জড়ো হলো। তাজ গুরুতর কণ্ঠে প্রশ্ন করলো, এভাবে হাসছিস কেন? নৌমি মুখ চেপে হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করছে। শুভ্রর চোখে কৌতূহল, তপ্ত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে নৌমি? নৌমি আশেপাশে নজর বুলিয়ে সবাইকে এক নজর দেখে নিল, হাসির মাত্রা নিয়ন্ত্রণে এনে এক ঢেক জুস খেয়ে নিল। দ্বিতীয়বার নজর বুলালো চারপাশে, এক হাতে নিজের ঠোঁট ঢেকে বিড়বিড় করে বলল, সর্বনাশ হয়ে গেছে। তামজিৎ ভাইয়ার বিয়ের নামগন্ধ নেই, অথচ শুভ্র ভাইয়ার দাড়ি পেকে যাচ্ছে, এখন কি হবে? অতর্কিত গালে হাত রাখলো শুভ্র, ভুঁড়ি গুটিয়ে নাকের গোড়ায় টেনে বলল, মানে? তাজ অকস্মাৎ শুভ্রর দিকে তাকালো, উৎসুক কণ্ঠে আওড়ালো, দেখি। নৌমি আবারও হাসলো, এবার আর কোনো দিক তাকালো না, সহস্যে বলে উঠলো, তো এখন তোমার কি হবে শুভ্র ভাইয়া? কে বিয়ে করবে তোমাকে? শুভ্র গালে হাত বুলিয়ে নির্দ্বিধায় জবাব দিল, কেউ না করলে তুই করবি। নবী ভেংচি কেটে তাজের দিকে তাকালো, ঘন ঘন ভুরু নাচিয়ে মজার ছলে বলল, তুমি কি কিছু বলতে চাও? তাজ অন্যদিকে চোখ ঘুরিয়ে ধীর কণ্ঠে বলল, আগে তুই কিছু বল, আমি বললে শুভ্র হবার, বললে বে, তোকে আমি শিখিয়ে দিচ্ছি।
নৌমি মৃদু স্বরে শুভ্রর দিকে তাকিয়ে পরপর জানালার দিকে তাকিয়ে বলল, একজনের সাথে বিয়ে ঠিক, একজনে বউ না পেলে আমাকে বিয়ে করবে। ভার্সিটিতে কয়েকজন সিরিয়াল দিয়ে রেখেছে, আমার এইটুকু মনে, আমি একা কতজনের হব? ঝড়ের বেগে প্রশ্ন ছুড়ল তাজ। ভার্সিটির কে বিরক্ত করে তোকে? তাজের প্রশ্নের মাঝে শুভ্র প্রশ্ন করলো, কার সাথে বিয়ে ঠিক তোমার? রুমি ঠোঁট বেঁকিয়ে দুজনকে দেখে খানিক হেসে নিল। ওয়েটার আসতে রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে কয়েকটা খাবার অর্ডার করলো। ওয়েটার চলে যেতেই ফোঁস করে শ্বাস ছেড়ে ছোট করে বলল, জানি না। তার শক্ত কণ্ঠে বলে উঠল, ভার্সিটিতে কেউ তোকে বিরক্ত করে বলিসনি কেন আমাকে? আমার সমস্যা আমি সমাধান করতে জানি, তাই তোমাকে জানাইনি। তা তো জানবি, পারিস তো যার তার সঙ্গে মায়ের করলে করব, তবুও নিজেকে নিজে প্রোটেক্ট করব। আজ বাদে কাল তুমি বিয়ে করবে, বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি নমি তখন কোথায় যাব? তুমি আমাকে ভুলেই যাবে। বলেছে তোকে আমি বিয়ে করি বা না করি, আর আমার কাছে সবার আগে তোরা। আহা কি ভালোবাসা! নীলু আপু আসলে এই কথাটা আবার বলো কেমন? অবশ্যই বলবে, একবার কেন 10 বার বলবো। আমি তোর মতো না। আমি আবার কি করেছি? তুই সবসময় বলিস আমি তোর বন্ধু, অথচ কোনো কথাই আমাকে জানাস না। ভার্সিটিতে কত ঘটনা হয়, কিছুই বলিস না আমাকে। বিয়ে করার আগেই পর করে দিচ্ছিস। বিয়ে করলে কি হবে? শুভ্র মলিন হেসে বলল, তুই একা কত দায়িত্ব নিবি ভাই? আমি দায়িত্ব না নিলে কে নিবে শুনি? তুই? হ্যাঁ নিলাম, সমস্যা আছে কোনো? তাজ আনমনে হেসে বলল, আমার সমস্যা নেই, তবে ওর দায়িত্ব নেওয়া এত সহজ না। কেন? আগেই বলেছি তোকে, দূরে থাকিস বলে বুঝতে পারছিস না। মাস কয়েক ওর রূপ দেখলে মনের সব রং ফিকে হয়ে যাবে, দায়িত্ব নেওয়ার স্বাদও মিটে যাবে। শুভ্র নিষ্পলক চোখে নৌমিকে দেখছে। নৌমির মনোযোগ মেনু কার্ডে। তাজ আর শুভ্রর আজেবাজে কথা বিন্দুমাত্র মনোযোগ নেই তার। কয়েক সেকেন্ড পার হতে তাজের ফোন বাজতে লাগলো। ফোনের শব্দে নৌমির কুঁচকানো কপাল আরো বেশি কুঁচকে আসে। শুভ্র নৌমি দুজনেই তাজের দিকে তাকালো। নৌমি চোখের ইশারায় তাজের ফোনের দিকে ইশারা করলে বলবে, যাও যাও, তোমার উনি চলে এসেছে, আসুক। বিকেলের শেষ ভাগ। বসার ঘরে বৈঠক চলছে। তাজের আব্বু, শুভ্রর আব্বুরা সবাই চা খাচ্ছেন আর গল্প করছেন। শুভ্র ঘুম থেকে উঠে কেবলই নিচে এসেছে। শুভ্রকে দেখে তাজের আম্মু 1 কাপ চা দিয়ে গিয়েছেন। তাজ কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে, রুমে ফ্রেশ হতে গিয়েছে। সচরাচর বাসায় সন্ধ্যার পর বড়দের আড্ডা বসে। বিকেলের দিকে সবাই বাইরে হাঁটাহাঁটি করে। তাই নিশ্চিন্ত মননে কোমরে ওড়না পেঁচিয়ে 2 হাতে 2টা প্লেট নিয়ে বিদ্যুৎ বেগে বাসায় ঢুকছে নৌমি। উস্কো খুস্কো চুল, গালে কপালে অল্প স্বল্প ময়দার দাগ লেগে আছে এখনো। বসার ঘরে এত মানুষ দেখে নৌমির পা থমকে গিয়েছে। নিজের দিকে এক নজর নৌমির তাকিয়ে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। মুখ লুকানোর মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। নৌমিকে দেখা মাত্র শুভ্র সবার দিকে এক নজর দেখলো। নৌমির কাছে যাবে কিনা এটাই ভাবছে মনে মনে। তাজের আব্বু মিষ্টি এসে ডাকলো, আম্মু এতক্ষণে এসেছো তুমি? কি নিয়ে এসেছো? শুভ্র ভাইয়াদের জন্য পুডিং বানিয়েছিলাম, সেটাই নিয়ে এসেছি। শুভ্রর আব্বু সঙ্গে সঙ্গে বললেন, আলাদা আলাদা প্লেটে কেন? তার চুল ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল। বসার ঘরে দাঁড়ানো নৌমির হাবভাব দেখে নিঃসন্দেহে হেসে ফেলল। তাজের আব্বু নজর তাজের দিকে পড়তেই শান্ত গলায় বললেন, এভাবে না হেসে প্লেটটা নাও ওর থেকে। আব্বুর সঙ্গে চোখাচোখি হতেই সহসা ঢোক গিলে হাসি আটকালো। শুভ্র 2 কদম এগিয়ে বড় চাচুর কথা শুনে থমকে দাঁড়ালো। তাজের আব্বু শুভ্রর আব্বুর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, নৌমি আম্মু আমাদের জন্য যা নিয়ে আসে সবকিছুতেই 2 ভাগ হয়। আমাদের সবার জন্য 1 প্লেটে নিয়ে আসলেও তাজের জন্য সবসময় আলাদা নিয়ে আসে। এটা তাদের মধ্যকার বিষয়, আমরা ওই ব্যাপারে কিছু বলি না। শুভ্র গতকাল সন্ধ্যের কথাগুলো ভেবে ভাবুক চোখে নৌমির দিকে তাকালো। তাজ 2 প্লেট হাতে নিয়ে ফিসফিস করে নৌমিকে কি যেন বলছে আর দুজনেই হাসছে। বিষয়টা খুব স্বাভাবিক হলেও শুভ্রের তেমন একটা ভালো লাগেনি। শুভ্রর আব্বু হেসে বললেন, কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। কি কথা? আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম ওরা কেউ কাউকে সহ্যই করতে পারছে না। আলাদা প্লেটে খাবার আনা তো অনেক দূরের বিষয়। কয়েক বছরে ওদের মধ্যে এত পরিবর্তন কিভাবে এসেছে? সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যায়। ছোটবেলা ওদের দুজনের ঝগড়া দেখলে দুশ্চিন্তা হতো, এখন দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। এটাই আমার শান্তি। কেন ভাইয়া? তাজের আব্বু সবার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, তোদের কাউকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? তাজ আর নৌমির বিয়ে ঠিক করে ফেলেছি। এ ব্যাপারে বাসার কারো কোনো আপত্তি নেই। সবচেয়ে বড় কথা, তাজ আর নৌমি দুজনেই রাজি। শুধু তোদের আসার অপেক্ষায় ছিলাম।
নিস্পন্দ পরিবেশ, চুপচাপ নিশ্চুপ সকলে, অথচ শুভ্র দুচোখে উপচে পড়া বিস্ময় অনুভূতিরা কাঁটাতারের বেড়ায় আটকে পড়েছে। নিঃশ্বাস নেওয়ার জো নেই। নৌমির মৌন দৃষ্টি তাজের পানে, তাজের গতিবিধি স্বাভাবিক, অতি মনোযোগে খাচ্ছে যেন সে কিছুই শুনেনি। শুভ্রর আব্বু এক নজর তাজদের দিকে তাকালেন, পরক্ষণেই বড় ভাইয়ার অভিমুখে চেয়ে বললেন, এটা তো আনন্দের সংবাদ, মিষ্টি ছাড়া এই খবর সত্যিই বেবানান। শুভ্রর আম্মুর দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, কই গো শুভ্রর আম্মু, সবার জন্য মিষ্টি নিয়ে এসো। শুভ্রর আম্মু সঙ্গে সঙ্গে মিষ্টি আনতে ব্যস্ত হয়ে পড়লেন। তাজের আব্বু মৃদু হেসে বললেন, তোদের আগে জানাইনি বলে রাগ করিসনি তো? রাগ কেন করবে, বিয়ের আলোচনাই তো করেছো, ছেলের বিয়ে তো আর করাওনি। তোদেরকে আগেই জানাবো ভেবেছিলেন, তারপর ভাবলাম সামনাসামনি বললে ভালো হবে। নৌমির সঙ্গে বিয়ে ঠিক করে ভালোই করেছো, ঘরের মেয়ে ঘরেই থাকবে, কোনো চিন্তা করতে হবে না। ভাবছি তাজের বিয়ের পর শুভ্রকেও বিয়ে করাবো, ভালো মেয়ের সন্ধান থাকলে জানিও। এই আলোচনার কেন্দ্রবিন্দু তাজ, অথচ তার পূর্ণ মনোযোগ খাওয়ায়। একবারের জন্য আব্বু চাচ্চুর দিকে তাকাচ্ছেও না। নৌমি দাঁতে দাঁত পিষে বলতে শুরু করলো, তোমার মতো বেহায়া এ শহরে আর একটাও নেই। তাজ খেতে খেতে কোনোমতে বলল, আমি আবার কি করলাম? তোমার বিয়ের কথা হচ্ছে আর তুমি নির্লজ্জের মতো খাচ্ছ, আবার জিজ্ঞেস করছো কি করছো, লজ্জা নেই তোমার? বিয়ের কথা হচ্ছে হোকে, তামার করণীয় কি? বউ হবি তুই, লজ্জা পাওয়ার দরকার তো তোর, জিজ্ঞেস করছিস আমাকে? আমি কেন লজ্জা পাবো? আমি কি বাইরে বয়ফ্রেন্ড রেখে এসেছি নাকি? তাজ অকস্মাৎ নৌমির দিকে তাকালো, তপ্ত স্বরে বলল, একদম চুপ, কেউ শুনলে খবর আছে। নৌমি ভুরু গুটিয়ে তাজের হাত থেকে এক ঝটকায় পুডিং এর প্লেট নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে হুটহাট ধমক দিতে এসো না। তাজ তাজ্জব-বনে চেয়ে কোমল কণ্ঠে বলে উঠল, আমার পুডিং। শুভ্র অসাড় দৃষ্টে তাজদের পানে, দুচোখে হতাশার চিহ্ন, বিরক্তিতে কপাল কুঁচকে আছে। আব্বু চাচ্চুর কথাগুলো এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেলেও তাজ নবীর চালচলন হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। অকস্মাৎ শুভ্রর আব্বু ডাকলেন, কিরে শুভ্র, কিছু বলছিস না যে? শুভ্র থতমত খেয়ে আব্বুর দিকে তাকিয়ে ঢোক গিলল, ইতস্তত করে বলল, আমি কি বলবো? তাজা নৌমির বিয়ের ব্যাপারে কিছু বল। শুভ্র বাম হাতে কপালের ঘাম মুছে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, এ ব্যাপারে আমার কি বলার আছে? তাজ না তোর বন্ধু, তোকে কিছু জানায়নি আগে? না। শুভ্র আর কিছু না বলে রুমের দিকে হাঁটা শুরু করলো। শুভ্রর আম্মু ডাকলেন, মিষ্টি খেয়ে যা। উম, মিষ্টি খাওয়ার মতো কোনো সুখবর আমি শুনিনি আম্মু, তোমাদের মিষ্টি তোমরাই খাও। তাজ আর শুভ্র একই রুমে থাকে। শুভ্র রুমে ঢুকে বিছানার উপর ফোনটা ছুঁড়ে মারল। সুবিশাল রুমটায় পায়চারি করছে আর মনে মনে বিড়বিড় করছে। মিনিট পাঁচেক হাঁটাহাঁটি করে হঠাৎই থমকে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে নিজেকে খানিক দেখলো। ধীরগতিতে আয়নার দিকে এগিয়ে গিয়ে নিষ্পলক চোখে কিছু সময় স্থির চেয়ে রইল। সন্ধে ঘনিয়ে আসছে, রুমের আলো কমে আসছে, সেই সঙ্গে শুভ্রর নজর প্রখর হচ্ছে। কণ্ঠে ধীরতা এনে গুরুতর ভঙ্গিতে শুধালো, সবসময় সবকিছুতেই তুই কেন জিতে যাস তাজ? পৃথিবীর সব ভালো কেন তোকে ঘিরেই থাকে? আমি যেদিকে হাত বাড়াই সবটাই কেন তোর আয়ত্তে থাকে? দরজায় শব্দ হওয়া মাত্র শুভ্র চুপ করে গেল। তাজ রুমে ঢুকতে ঢুকতে আওড়ালো, একা একা কি বিড়বিড় করিস বল? শুভ্র গম্ভীর জবাব, কিছু না। আমাকে অভিশাপ দিচ্ছিস নাকি? শুভ্র মলিন হেসে বলল, আমার অভিশাপে তোর কিছু হবে না কখনো। কেন? কারণ আমার নামের মতো মনটাও শুভ্র। তার মানে তোর মন কুৎসিত হলে সকাল সন্ধ্যা অভিশাপ দিতিস আমাকে? হয়তো দিতাম, নয়তো না। তাজ মুচকি হেসে প্রশ্ন করলো, কোনো বিষয় আপসেট তুই? নিচে যা শুনলাম সব কি সত্যি? আমার আব্বু কখনো মিথ্যা বলবে বলে মনে হয় তোর? তুই নমিকে বিয়ে করছিস? হ্যাঁ, আগামীকাল গায়ে হলুদ, পরশু বিয়ে। তোর দাওয়াত, কি খাবি বল? কাচ্চি রোস্ট, তেহারি, খাসির রেজালা, জর্দার টিকিয়া নাকি ছেক্কা? মানে? তাজ বিছানায় চিত হয়ে শুয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যমনস্ক ভঙ্গিতে বলল, নমিকে আমি কোনোদিন এমন নজরে দেখিই না। শুভ্র ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন করল, একটা কথা জিজ্ঞেস করবো তোকে? হ্যাঁ নিশ্চয়ই, কি বল, কি জানতে চাস? নীলুর সঙ্গে কি সত্যিই তোর কোনো সম্পর্ক আছে? কেন তোর হঠাৎ এই কথা কেন মনে হলো? বাসায় আসার পর থেকে তোর মুখে নীলুর কথা একবারও শুনিনি। না কথা বলিস আর না আবেগ অনুভূতি প্রকাশ করিস। তোদের মধ্যে কি কোনো ঝামেলা চলছে? তেমন না, আবার বলাও যায়। ছেলেদের পায়ের নিচের মাটি যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ ছেলেরা দুর্বল থাকে। তুই নিজেকে দুর্বল মনে করিস? অবশ্যই। শুভ্র মলিন হেসে আওড়ালো, তবে সবকিছুতে তুই কেমন জিতে যাস বলতো? আমি কোথায় জিতে গেলাম?
তোর কি হয়েছে বল? বলতো, তোকে পুডিং খেতে দেয়নি বলে রাগ করেছিস নাকি? না, আমার মিষ্টি খুব বেশি পছন্দ নয়। শুভ্র ঝুঁকে বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। দরজা পর্যন্ত যেতেই তাজ প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? ছাদে যাব। আকাশ জুড়ে আঁধার নেমেছে, অদূরে দুই একটা ল্যাম্পপোস্টে ক্ষুদ্র আলো দেখা যাচ্ছে। শুভ্র আকাশের পানে এক দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ মুঠোফোন বাজতে শুরু করেছে। অপরিচিত নাম্বার দেখে কল রিসিভ করতে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে উঠল, কোথায় আছো তুমি? শুভ্র সরল জবাব, সাদে। আমি জিজ্ঞেস করেছি কোন দেশে আছো? বাংলাদেশে। কিন্তু আপনি কে? কি অসাধারণ ব্যাপার, দেশে থেকে দেশের মানুষদের চিনতে পারছেন না। বাইরে থাকলে কি করবে শুনি? মিশু? কি মনে হচ্ছে? শুভ্র মলিন গলায় বলল, তুমি হঠাৎ এতদিন পর? শুনলাম বাসায় এসেছো, তাই ভাবলাম যোগাযোগ করি। আমার নম্বর কোথায় পেলে? খালামণি কল দিয়েছিল, ওনার থেকে নাম্বার নিয়েই তোমাকে কল দিলাম। আগামীকাল ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমি শপিং এ যাব, তোমাকে নিয়ে যাব যদি তুমি যেতে চাও। কোথায় আছো তুমি? ধরে নাও তোমার খুব কাছে, মানে একই শহরে আছি। আগামীকাল দেখা করো, এখন রাখছি। এই শুনো। ওপাশ থেকে কল কেটে গেল। অকস্মাৎ পেছন থেকে নৌমির গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, কি ব্যাপার, গার্লফ্রেন্ডের কল? শুভ্র অপ্রত্যাশিত ভঙ্গিতে পেছনে ঘুরলো, কিছু বলতে যাবে তার পূর্বে নৌমি বলে উঠল, কোনো ব্যাপার না, আমি কাউকে কিচ্ছু বলবো না, নিশ্চিন্তে থাকতে পারো। শুভ্র কিঞ্চিত হেসে বিড়বিড় করলো, বেশি বুঝতে বুঝতে মেয়েরা কেন সবসময় ভুলটাই আগে বুঝে? রুমি পেছন তাজও এসে ছাদের দরজায় দাঁড়ালো, ধমকের স্বরে বলল, এত সময় লাগে তোর? রুমি মনমরা হয়ে বলল, আমি কি করব, শুভ্র ভাইয়া ফোনে কথা বলছিল, আর তুই কান পেতে তার কথা শুনছিলি? কান কোথায় পাতলাম, দেখছো না আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি? শুভ্র উঠে এসে বিরক্তির স্বরে বলল, থামবি তোরা, বিরক্ত লাগছে আমার। রুমি রাগী স্বরে বলল, আশ্চর্য, আমরা তোমার কি ক্ষতি করেছি? ঘুরতে যাবে কিনা বলতে এসেছি, গেলে চলো, না গেলে প্রেম করো।